রাত তখন ১২টা। জনশূন্য স্টেশনে আমি একাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ কানে এলো নূপুরের শব্দ। তাকিয়ে দেখি কুয়াশার ভেতর দিয়ে একটা ছায়া এগিয়ে আসছে। কোনো অবয়ব নেই, শুধু ধবধবে সাদা একটা শাড়ি মাটিতে লুটিয়ে পড়ছে। বাতাস আচমকা হিমশীতল হয়ে গেল। ছায়াটি আমার ঠিক পেছনে এসে থামল। ফিসফিস করে কেউ বলে উঠল, আমার হারানো পাজরা কি দেখেছে? আমি ভয়ে আড়ষ্ট হয়ে নিচে তাকালাম। দেখলাম শাড়ির নিচে কোনো পা নেই, সেটি শূন্যে ভাসছে। আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখি আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু চারপাশ থেকে ভেসে আসছে এক পৈশাচিক হাসির প্রতিধ্বনি। আমার নাম আরিফ। যা বলতে যাচ্ছি সেটা আমি নিজে চোখে দেখেছি। অনেকদিন কাউকে বলিনি, কারণ কেউ বিশ্বাস করবে না ভেবেছিলাম। কিন্তু আজও যখন রাতে ঘুমাতে যাই, সেই স্টেশনের শব্দগুলো আবার ফিরে আসে। ঘটনাটা ঘটেছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। আমি ঢাকায় একটা কাজ সেরে ফিরছিলাম বরিশালের দিকে। মাঝপথে ট্রেন হঠাৎ করে থেমে যায়। লোকজন বলে লাইন সমস্যা, কয়েক ঘন্টা লাগবে। স্টেশনটার নাম ছিল দেউলিয়া হাল্ট, একটা ছোট প্রায় ভুলে যাওয়া স্টেশন। চারপাশে শুধু জঙ্গল, পুরনো লাইট পোস্ট আর ভাঙা বেঞ্চ। আমি নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম, তখনও বুঝিনি এই স্টেশনটা শুধু পরিত্যক্ত না, অভিশপ্ত। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রথমে যা অদ্ভুত লাগে সেটা হলো নীরবতা। একটা সাধারণ স্টেশনেও কিছু না কিছু শব্দ থাকে, পোকা, বাতাস, দূরের গাড়ি। কিন্তু এখানে কিছুই নেই। হঠাৎ করে একটা পুরনো মাইক থেকে শব্দ ভেসে এলো, ট্রেন নম্বর ৭০১ আসছে। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। কোনো স্টাফ নেই, কোনো মানুষ নেই। মাইকটা ভাঙা, তবুও শব্দ আসছে। আরও অদ্ভুত ব্যাপার, ঘড়িতে তখন ১২টা ১৭ মিনিট, অথচ ঘোষণায় বলা ট্রেনটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। আমি পরে জেনেছি। আমি ধীরে ধীরে স্টেশনের শেষ প্রান্তে হাঁটতে লাগলাম। সেখানে একটা পুরনো ওয়েটিং রুম ছিল। দরজাটা আধ খোলা, ভেতর থেকে আসছিল। আমি ভেতরে ঢুকতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘরের কোনায় একটা চেয়ার, আর তাতে বসে আছে কেউ, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। আমি ধীরে বললাম, এই কে আছেন? কোনো উত্তর নেই, কিন্তু হঠাৎ করে সে খুব ধীরে মাথা তুলল। তার চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। ঠিক তখনই আবার সেই নূপুরের শব্দ, ঝনঝন ঝনঝন। আমি পিছনে তাকালাম। প্ল্যাটফর্মের মাঝখানে সেই সাদা শাড়ির ছায়া দাঁড়িয়ে। এইবার স্পষ্ট দেখতে পেলাম তার শরীর আছে, কিন্তু হাঁটু থেকে নিচে কিছু নেই। সে ধীরে ধীরে ভেসে আমার দিকে আসছিল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যত দৌড়াই মনে হচ্ছিল জায়গা থেকে নড়ছি না। স্টেশনটা যেন লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ সামনে একটা লোক দাঁড়িয়ে, রেল পুলিশের পোশাক। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই, এখানে একটা। লোকটা আমার কথা শেষ করতে দিল না। ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার মুখে চামড়া নেই, শুধু কাঁচা মাংস আর দাঁত দেখা যাচ্ছে। আমি পিছিয়ে গেলাম। চারপাশে তাকিয়ে দেখি স্টেশন ভরে গেছে মানুষের মতো কিছু দিয়ে। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে, কেউ ট্র্যাকের ওপর হাঁটছে, কিন্তু সবার শরীরেই কিছু না কিছু অস্বাভাবিক। কারো মাথা নেই, কারো হাত উল্টো দিকে বাঁকা, আর তারা সবাই একসাথে আমার দিকে তাকিয়ে আছে। একসাথে ফিস ফিস করে বলছে, ট্রেন আসছে, ট্রেন আসছে। হঠাৎ করে দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। আমি লাইনের দিকে তাকালাম। একটা পুরনো কালো ট্রেন আসছে। লাইট জ্বলছে না, জানলাগুলো অন্ধকার। ট্রেনটা প্ল্যাটফর্মে থামতেই দরজাগুলো নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো, আর একটা গন্ধ, পচা মাংসের মতো। আমার পা যেন নিজে নিজে ট্রেনের দিকে এগোতে লাগলো। আমি থামাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। পেছন থেকে সেই সাদা শাড়ির ছায়া ফিসফিস করে বলল, চলো,
এবার তোমার পালা। আমি ট্রেনে উঠলাম। ভেতরে অন্ধকার, কিন্তু ধীরে ধীরে চোখ অভ্যস্ত হতে লাগলো। দেখলাম সিটগুলোতে বসে আছে সেই সব মানুষ যারা বাইরে ছিল। তারা সবাই একসাথে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর একসাথে হাসতে শুরু করলো। একটা মহিলা সামনে এসে দাঁড়ালো। তার নিচে কোনো পা নেই, সে ভাসছে। সে বলল, আমরা কেউই এই স্টেশন ছাড়তে পারিনি। তারপর খুব ধীরে হাত বাড়িয়ে আমার পায়ের দিকে তাকালো। ঠিক তখনই বাইরে থেকে কারো চিৎকার, এই নামেন, ট্রেন ছাড়বে। আমি হঠাৎ বাস্তবে ফিরে এলাম। দেখি আমি আসল ট্রেনের দরজায় দাঁড়িয়ে, পেছনে আমার বন্ধুরা ডাকছে। আমি তাড়াতাড়ি নেমে গেলাম। পেছনে তাকিয়ে দেখি স্টেশনটা আগের মতোই ফাঁকা, কোনো ছায়া নেই, কোনো মানুষ নেই। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু না। সেদিন রাতেই ট্রেনে বসে আমি জানলার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ কাঁচে নিজের প্রতিফলনের পাশে আরেকটা মুখ দেখতে পেলাম। সেই সাদা শাড়ির ছায়া। সে আমার কানে ফিস ফিস করে বলল, তুমি তো আমাকে রেখে চলে এলে। আজও যখন আমি ট্রেনে উঠি, মাঝে মাঝে সেই নুপুরের শব্দ শুনি। কখনো কখনো অনুভব করি আমার পায়ের নিচে কেউ ছুঁয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের গোড়ালিতে নখের দাগ, যেন কেউ আমাকে টেনে নিতে চেয়েছিল। আমি আর কখনো রাতে ট্রেনে উঠি না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে দূরে কোথাও ট্রেনের শব্দ শুনলেই মনে হয় সেই দেউলিয়া হাল্ট স্টেশনটা এখনো অপেক্ষা করছে। আর কেউ ভুল করে সেখানে নামলেই সে আর কোনোদিন ফিরতে পারবে না। দ্বিতীয় ঘটনা। রাত প্রায় 1টা। জঙ্গলের ভেতরে আমরা 3জন টর্চ জ্বালিয়ে এগোচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে শুকনো পাতার ওপর পায়ের শব্দ, খচ খচ খচ। আমি থেমে গেলাম। টর্চ ঘুরিয়ে তাকালাম, কিছুই নেই। ঠিক তখনই কানের কাছে খুব নিচু স্বরে কেউ ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ কণ্ঠটা একদম আমার ঘাড়ের কাছে ছিল, অথচ আমার পেছনে কেউ নেই। আমার নাম লাবিব। আজ যে গল্পটা বলছি, এটা শুধু একটা অভিজ্ঞতা না, এটা একটা দুঃস্বপ্ন যেটা থেকে আমি এখনো বের হতে পারিনি। ঘটনাটা 2023 সালের মাঝামাঝি। আমরা 3 বন্ধু, আমি, রাফি আর সজীব, একটা ইউটিউব ভিডিও বানানোর জন্য সিদ্ধান্ত নেই একটা নির্জন জঙ্গলে ঢুকব। লোকেশনটা ছিল বরিশালের একদম ভেতরের দিকে, যেখানে নাকি অনেক দিন ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। স্থানীয়রা ওই জঙ্গলের নাম দেয় মৃত্যুর বন। গ্রামের মানুষ আমাদের অনেকবার বারণ করেছিল। এক বৃদ্ধ বলেছিল, সূর্য ডোবার আগে ঢুকলে ঢুকো, কিন্তু রাত হলে আর বের হতে পারবা না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সবই গুজব। কিন্তু আজ বুঝি কিছু গুজবের জবের পেছনে সত্যি লুকিয়ে থাকে। আমরা বিকেল 5টার দিকে জঙ্গলে ঢুকি। শুরুর দিকটা একদম স্বাভাবিক ছিল, পাখির ডাক, গাছের শব্দ, সবকিছু ঠিকঠাক। কিন্তু যত ভেতরে যাচ্ছিলাম ততই অদ্ভুত লাগছিল। হঠাৎ করে চারপাশের শব্দ কমে যেতে থাকে। একসময় এমন হলো, আমাদের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সজীব বলল, তুই কি খেয়াল করছিস পাখির শব্দ নাই? আমি কিছু বললাম না, কারণ আমিও সেটা বুঝতে পারছিলাম। জঙ্গল কখনো পুরোপুরি চুপ থাকে না, কিন্তু এখানে ছিল একদম অস্বাভাবিক নীরবতা। আমরা একটা জায়গায় থামলাম। হঠাৎ দেখি গাছের গায়ে কিছু আঁচড়ে দাগ, যেন কেউ ধারালো কিছু দিয়ে বারবার কেটেছে। রাফি কাছে গিয়ে টর্চ ফেলতেই আমরা থমকে গেলাম। ওগুলো শুধু আঁচড় না, ওগুলো লেখা। অস্পষ্ট, কিন্তু বোঝা যায় কেউ লিখেছে, ফিরে যাও। রাফি হেসে বলল, কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল না। আমরা আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ করে বাতাস ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা যেন হঠাৎ শীত নেমে এসেছে। আমার নিঃশ্বাস থেকে কুয়াশা বের হতে লাগলো। ঠিক তখনই আমরা শুনলাম কেউ কাঁদছে। একটা মেয়ের কণ্ঠ দূর থেকে আসছে, বাঁচাও।
আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। রাফি বলল, চল দেখি। আমরা শব্দটার দিকে এগোতে লাগলাম। কিছু দূর গিয়ে আমরা একটা খোলা জায়গায় পৌঁছালাম। মাঝখানে একটা গাছ, আর তার নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সাদা কাপড়, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। সে কাঁদছিল। আমি বললাম, এই, আপনি ঠিক আছেন? সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ একদম কালো, পুরোটা, সাদা অংশ নেই। আমরা পিছিয়ে গেলাম। হঠাৎ সে হাসতে শুরু করল, একটা অদ্ভুত বিকৃত হাসি। তারপর সে বলল, তোমরা কেন এসেছ? তার কণ্ঠ যেন একসাথে অনেকগুলো মানুষের। হঠাৎ করে টর্চ নিভে গেল, চারপাশ অন্ধকার। আমরা দৌড়াতে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু দৌড়াচ্ছি। কিছুক্ষণ পর থেমে দেখি আমরা আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে, একই গাছ, একই জায়গা। সজীব কাঁপতে কাঁপতে বলল, আমরা ঘুরে ঘুরে একই জায়গায় আসতেছি। আমার বুক ধড়ফড় করছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ দৌড়ে গেল। আমরা তাকালাম। একটা ছায়া, খুব দ্রুত, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। এরপর যা হলো আমি আজও ঠিকমতো বলতে পারি না, কারণ সেটার কোনো ব্যাখ্যা নেই। চারপাশে হঠাৎ করে অনেকগুলো কণ্ঠ শোনা যেতে লাগলো, থাকো, থাকো, থাকো। রাফি চিৎকার করে উঠল, আমার পা কে ধরছে? আমি নিচে তাকিয়ে দেখি মাটির নিচ থেকে হাত বের হয়ে তার পা চেপে ধরেছে, কালো শুকনো হাত। আমরা তাকে টানতে লাগলাম, কিন্তু হাতগুলো আরো শক্ত হয়ে গেল। রাফি চিৎকার করতে করতে হঠাৎ থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল। তারপর সে নিস্তব্ধ। আমরা তাকে ছাড়াতে পারলাম না। মাটির নিচে সে ধীরে ধীরে ডুবে গেল। শেষ মুহূর্তে সে শুধু বলল, বাঁচা। তারপর কিছুই না। আমি আর সজীব পাগলের মতো দৌড়াতে লাগলাম। পেছন থেকে সেই মেয়ের হাসি আর শত শত পায়ের শব্দ। হঠাৎ সামনে আলো দেখতে পেলাম। আমরা দৌড়ে বের হয়ে এলাম জঙ্গল থেকে। গ্রামের লোকজন আমাদের দেখে অবাক, কারণ তারা বলল আমরা নাকি 3 দিন ধরে নিখোঁজ ছিলাম। সজীব তখন থেকে আর স্বাভাবিক না। সে মাঝরাতে উঠে চিৎকার করে, ওরা আসতেছে। আর আমি এখনো মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের নিচে মাটি নড়ছে, যেন কেউ ভেতর থেকে উঠতে চাইছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, একদিন আয়নায় তাকিয়ে দেখি আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে, চোখ দুটো কালো, আর সে হাসছে ঠিক আমার দিকে তাকিয়ে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে এখনো দাঁড়িয়ে। আজও যখন রাতে একা থাকি, আমি সেই ফিসফিসানি শুনি, তুমি তো এখনো পুরোপুরি বের হতে পারোনি। আমি জানি না সেদিন আমরা আসলে জঙ্গল থেকে বের হতে পেরেছিলাম, নাকি এখনো সেখানে আটকে আছি। আর যা কিছু দেখছি সবই সেই জঙ্গলের ভেতরের এক দুঃস্বপ্ন। তৃতীয় ঘটনা, রাত তখন প্রায় 2টা। কক্সবাজারের সমুদ্র তট, যেখানে দিনে হাজার মানুষের ভিড় থাকে, সেই জায়গাটা একদম ফাঁকা, শুধু ঢেউয়ের শব্দ। আর দূরে কোথাও একটা ভাঙা লাইট পোস্ট টিমটিম করছে। আমি একা দাঁড়িয়েছিলাম পানির ধারে। হঠাৎ মনে হলো আমার পাশ দিয়ে কেউ হেঁটে গেল, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। ঠিক তখনই কানে খুব নিচু স্বরে একটা মেয়ের কণ্ঠ, এত রাতে এখানে একা কেন? আমি ঘুরে দাঁড়ালাম, আর যা দেখলাম সেটা আজও আমার ঘুম কেড়ে নেয়। আমার নাম শায়ান। যা বলছি এটা আমি নিজে অনুভব করেছি। এটা কোনো গল্প না, এটা একটা অভিজ্ঞতা যেটা আমার জীবনটাই বদলে দিয়েছে। ঘটনাটা 2024 সালের শুরুতে। আমি একা কক্সবাজারে গিয়েছিলাম একটু রিল্যাক্স করার জন্য। দিনের সময় সবকিছু একদম স্বাভাবিক ছিল। সমুদ্র, মানুষ, দোকান, সবকিছু ঠিকঠাক। কিন্তু আমি ভুল করেছিলাম। আমি রাত পর্যন্ত সমুদ্রের পাশে থেকে গিয়েছিলাম। রাত 12টার পর থেকেই মানুষ কমতে শুরু করে। 1টার দিকে পুরো সৈকত প্রায় ফাঁকা হয়ে যায়।
হোটেলে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম পানির কাছে। কিছু একটা অদ্ভুত শান্তি লাগছিল, কিন্তু সেই শান্তিটা বেশি সময় টিকেনি। হঠাৎ লক্ষ্য করলাম সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে স্থির হয়ে গেছে। ঢেউ নেই, কোনো শব্দ নেই। এটা অসম্ভব। সমুদ্র কখনো পুরো থেমে যায় না। আমি একটু ভয় পেলাম। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠ, এত রাতে এখানে একা কেন? আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। দেখি একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, চুল ভেজা, যেন পানি থেকে উঠে এসেছে। তার চোখ আমার দিকে তাকানো, কিন্তু অদ্ভুত ফাঁকা। আমি বললাম, আপনি এখানে? সে কোনো উত্তর দিল না, শুধু হাসল। তার হাসিটা স্বাভাবিক ছিল না, যেন মুখের চামড়া ঠিকমতো নড়ছে না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। তার পায়ের নিচে কোনো শব্দ নেই। ভেজা বালির ওপর হাঁটলেও কোনো ছাপ পড়ছে না। আমি পিছিয়ে গেলাম, বললাম, আপনি ঠিক আছেন? সে থেমে গেল, তারপর খুব ধীরে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি তাকে কখনো দেখিনি। হঠাৎ সে হাত বাড়িয়ে আমার হাত ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। আমার পুরো শরীর কেঁপে উঠল। সে বলল, চলো, আমি তোমাকে কিছু দেখাবো। আমি হাত ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। সে আমাকে টেনে নিয়ে গেল পানির দিকে। আমরা ধীরে ধীরে সমুদ্রে ঢুকতে লাগলাম। পানি হাঁটু পর্যন্ত, তারপর কোমর, তারপর বুক। আমি ভয় পেয়ে বললাম, থামেন, আমি ডুবব। কিন্তু সে থামল না। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে হাসল। তার চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। সে বলল, আমি তো ডুবেই গেছি। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে পানির মধ্যে। হঠাৎ নিচে কিছু আমার পা ধরল। আমি নিচে তাকালাম। পানির নিচে অসংখ্য হাত, সাদা, ফুলে থাকা। তারা আমার পা টানছে নিচের দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না। পানি আমার গলা পর্যন্ত উঠে গেছে। ঠিক তখনই দূরে একটা আলো দেখতে পেলাম। কেউ চিৎকার করছে, এই বের হন! আমি হঠাৎ করে যেন জেগে উঠলাম। দেখি আমি পানির বাইরে বালির ওপর পড়ে আছি। একজন লোক আমাকে টেনে তুলেছে। সে বলল, আপনি কি পাগল? এই সময় সমুদ্রে নামেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু পিছনে তাকালাম। সমুদ্র আবার স্বাভাবিক। ঢেউ আসছে, যাচ্ছে, কিন্তু দূরে। পানির ভেতর দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। সে আমার দিকে তাকিয়ে আছে। পরদিন আমি হোটেলে জানতে পারলাম, কয়েক বছর আগে ওই জায়গায় এক মেয়ে ডুবে মারা গিয়েছিল। রাতে নাকি সে মাঝে মাঝে দেখা দেয়। যারা তার সাথে যায় তারা আর ফিরে আসে না। আমি সেদিনই কক্সবাজার ছেড়ে চলে আসি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। কিছুদিন পর এক রাতে আমি বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আমার পেছনে ভেজা চুলের সেই মেয়েটা দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে এখনো দাঁড়িয়ে, ধীরে ধীরে হাসছে। তারপর খুব নিচু স্বরে বলল, তুমি তো আমার সাথে এসেছিলে। আমি এখনো রাতে ঘুমাতে পারি না, কারণ মাঝে মাঝে আমার বিছানার নিচে পানি জমে থাকে, আর সেই পানির ভেতর কেউ আমার পা ধরে টানতে থাকে, ধীরে ধীরে, যেন আমাকে আবার সমুদ্রের গভীরে নিয়ে যেতে চায়। যারা এই পর্যন্ত এই ভয়াবহ ভৌতিক এফএম এর সাথে ছিলেন, তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার জানা সত্য ঘটনা থাকলে আমাদের কাছে শেয়ার করতে পারেন। হয়তো পরবর্তী ভিডিও হবে আপনার দেয়া ভয়ঙ্কর ঘটনা নিয়ে।